প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। অর্থনীতি, শিল্প বাণিজ্যের নানা খাত উপখাত নিয়ে বিস্তারিত বিশ্লেষণী আর সমসাময়িক আলোচনার এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন জানেন আমাদের বিজনেস নিউজগুলো দেখাই আর কোনো একটা বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করি আমরা। ওই সেক্টরের একজন বিশিষ্ট জন থাকেন আমাদের সাথে যে বিষয়টাকে বুঝিয়ে বলার জন্য। আজও আমাদের সাথে আছেন একজন, তিনি শওকত আজিজ রাসেল। তিনি আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এবং রিহাবের এক্সিকিউটিভ কমিটির মেম্বার। জনাব শওকত আজিজ রাসেল, আপনাকে স্বাগত আমাদের অর্থ সংলাপে। আমরা আপনার সাথে যাওয়ার আগে একটু বিজনেস নিউজগুলো দেখে নিতে চাই আজকে কি আছে। আমরা দেখছি ফিনান্সিয়াল এক্সপ্রেস এখানে বায়াসড ইভালুয়েশন বাই রেটিং এজেন্সিস রেইজেস কনসার্ন। এটা একটা বড় সমস্যা হয়ে উঠছে ক্রমশ। আপনারাও জানেন যে বড় বড় কোম্পানিগুলোর রেটিং প্রয়োজন হয়। টপ ট্যাক্স পেয়ার্স মে গেট সিআইপি স্ট্যাটাস। ইজ এ গুড নিউজ যে যারা বড় ট্যাক্স দিবে, সবচেয়ে বেশি ট্যাক্স দিবে, তারা সিআইপি স্ট্যাটাস পেতে যাচ্ছে। গভর্নমেন্টের একটা ডিসিশন, এটা বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন গত পরশুদিন, এটারই একটা ফাইনাল ডিসিশন হলো। তারপর আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টারের বিজনেস নিউজ দেখব আমরা, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ব্রিংস নিউ হোপ ফর ফার্মা কোম্পানিজ। এটা একটা স্পেশাল স্টোরি। ফার্মাসিউটিক্যাল সেক্টর, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার কি ফরেন ইনভেস্টমেন্ট। পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার এটা আমরা আগেও বলেছি, এখনও বলে আসছে, সবসময় বলা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার এটা প্রয়োজনীয় হয়ে উঠবে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ নিয়ে বণিক বার্তা একটি বিশেষ প্রতিবেদন করেছে। এটা লতিফ সিদ্দিকী অন্তর্ভুক্ত ইয়াফেজ ওসমান বাদ, সুমন আফসারের একটা প্রতিবেদন। হাইটেক পার্ক নিয়ে কোনো কমিটি থেকে লতিফ সিদ্দিকে বাদ দেওয়া হয়েছে। তারপর আমরা দেখছি আমাদের অর্থনীতি, সাইদির নিউজটা এখানে শীর্ষে, সাইদির আমৃত্যু কাদণ্ড। তারপর আমরা এখানে বিজনেস নিউজ হিসাবে তেমন কিছু দেখতে পাচ্ছি না ওদের ফ্রন্ট পেজের উপরের ভাগে। তবে এরপর আমরা যাচ্ছি প্রথম আলোতে। প্রথম আলোর বিজনেস নিউজ বলছে সংকট মোকাবেলার নিজস্ব তহবিল নেই বিজিএমই এর। এটা একটা প্রতিবেদন। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর, এবং এই কালকে যে বিনিয়োগ সম্মেলন হলো সেখানে প্রধানমন্ত্রী এটা বলেছেন, এবং এই সম্মেলনটা একটা বড় ধরনের সম্মেলন। যেন রাসেল, আপনিও তো জানেন যে ইউ আর এ ভেরি বিগ ইনভেস্টর, আপনার বিদেশির সাথে কম্পিট করেন। এই যে বাংলাদেশের যে সম্মেলনটা হলো কালকে, অনেক বাইরের ইনভেস্টরই এসছেন, আপনি কি মনে করেন যে ফরেন ইনভেস্টরদের জন্য আসলে কি এখন পরিবেশটা কেমন বাংলাদেশটা? আগে থেকে অনেক বেটার। এখন আমার মনে হচ্ছে যেন সহসাই আমরা ফরেন ইনভেস্টর দেখতে পাবো আমাদের দেশে। পরিস্থিতি ভালো দিকে গেলে, আর একটু ভালো দিকে গেলে আরো বেশি দেখতে পারবো ইনশাআল্লাহ। তো এটা কি রিবাউন্ড করেছে? মানে পরিস্থিতিটা মানে এক ধরনের ডিপ্রেশন ছিল। আপনার এক বছর আগে আমরা বলতাম যে দেশি বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ নাই, এবং ইন্ডেক্সগুলো এটা শো করতো যে খুব ডিক্লাইন, মাইনাস। আপনার কি মনে হয় যে রিবাউন্ড করেছে কনফিডেন্স কিছু ফরেন বা লোকাল ইনভেস্টর? একটা প্যানিক কাজ করেছিল, মানে পলিটিক্যাল স্টেবিলিটি থাকবে কি থাকবে না, এরকম একটা ইনভেস্টরদের উপরে একটা সন্দেহজনক একটা কাজ করতো। তো আমার মনে হয় সেটা কেটে গেছে। এটা কি পলিটিক্যালি, মেইনলি পলিটিক্যাল, নাকি আরো কিছু রিজন ছিল এর সাথে? আরো কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেরও ব্যাপার ছিল। তো এখন তো আমাদের দেশে সবই হচ্ছে, রাস্তাঘাট, ব্রিজেস, পাওয়ার প্ল্যান্ট, প্রাইভেটে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, যেগুলো কখনোই ছিল না আমাদের দেশে। এখন প্রাইভেট টিভি, প্রাইভেট রেডিও, প্রাইভেট রোডস, প্রাইভেট পাওয়ার প্ল্যান্ট সবই হচ্ছে। তো আমি মনে করি যে আগামীতে এই সব ইনভেস্টমেন্টের জন্য ফরেন ইনভেস্টররাও আসবে। আমরা একটা জিনিস আসলে আপনার কাছে শুনতে চাই, ইউ আর ভেরি বিগ ইনভেস্টর, ডেনিমে লার্জেস্ট প্ল্যান্ট আপনাদের, তারপর আরও অনেক কিছু আছে, ইউ আর ভেরি বিগ ইনভেস্টর। আমরা সবসময় ইনফ্রাস্ট্রাকচার বা কিছু কিছু ক্ষেত্রে শুধু ফরেন ইনভেস্টরদের খুঁজি, মনে হয় যে ফরেন ইনভেস্টর ছাড়া কেউ হবে না। কনসোর্টিয়াম করে বা আপনাদেরকে যদি কোনো ধরনের পলিসিস দেওয়া যায়, যারা বাংলাদেশে বিগ ইনভেস্টমেন্ট করেছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, আপনাদের কি কোনো স্কোপ আছে এ ধরনের ক্ষেত্রে? আমাদের দেশে এখন যেসব ইন্ডাস্ট্রি হচ্ছে এগুলা বা আমি মনে করি বড় আকারেই হচ্ছে, যেমন স্টিল মিল যেগুলো হয়েছে এগুলা দে আর ভেরি বিগ। তো এবং সিমেন্ট ফ্যাক্টরি যেগুলো হয়েছে সবই প্রাইভেট উদ্যোক্তা এবং প্রাইভেট ফাইন্যান্স, লোকাল ফাইন্যান্স। তো মনে হচ্ছে না যে ফরেন ইনভেস্টমেন্টের জন্য আমাদের একেবারে কোনো কিছু থেমে থাকবে। কিন্তু এই সরকারের মাথায় কিন্তু এই বিষয়টা নাই। মনে হয় যে যেন ওনলি ফরেন ইনভেস্টমেন্ট শুধুমাত্র রিমেডি, এটা ছাড়া কোনো উপায় নাই। এই যে আপনাদেরও যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা কিভাবে শো করতে পারেন আপনারা? মানে যে আপনারা যে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনারা দেশে ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট করেন, অবশ্যই সেটা কমার্শিয়াল হবে। সেটা কিভাবে হতে পারে এই যোগাযোগটা? গভর্নমেন্ট আপনাদেরকে ডাকবে, আপনারা যাবেন, অ্যাসোসিয়েশনগুলো, এখানে কি করার আছে? নিশ্চয়ই আপনি কখনো ভেবেছেন, আপনার ভাবনাটা কেমন? শিওর। এখন তো আপনি জানেন যে আমাদের দেশে ব্রিজও প্রাইভেটলি হচ্ছে, আমাদের লোকাল ইনভেস্টররাই করছে, লোকাল কন্ট্রাক্টরই করছে। তারপরে রাস্তার ঘাটও হচ্ছে, আব্দুল মোনেম বলেন বা বিভিন্ন কোম্পানি বলেন, ওরা করছে। এবং সরকার যদি আমাদের সাথে ডায়ালগ করে, আমার বিশ্বাস যে আমরা সিন্ডিকেশনের মাধ্যমে আমরা যে কোনো চ্যালেঞ্জের
টেক আপ করতে পারি এবং ইনভেস্টমেন্টগুলো করতে পারি, অসুবিধা হওয়ার কোনো কারণ দেখছি না। আপনারা কি কখনো এই ধরনের গভর্নমেন্ট থেকে প্রপোজাল দেখেছেন, খুব কর্ডিয়াল প্রপোজাল পেয়েছেন আপনারা? হ্যাঁ, অলরেডি আমরা মালয়েশিয়ান যে প্রজেক্টগুলো আছে লোকালি, যে বাসস্থানের, সেটা লোকাল ইনভেস্টরদের সাথেই তারা করবে। এর আগেও এরকম একটা উদ্যোগ ছিল। তো মানে অ্যাজ দ্য কান্ট্রি ইজ ডেভেলপিং এগুলো আসবে, সবই আসবে। একটা বিষয় আমার কাছে মনে হয়, আমি একটু আপনাদের সেক্টরের ব্যাপারে একটু ক্রিটিক্যাল হতে চাই, সেটা হচ্ছে যে এফবিসিসিআই সহ আর কিছু সংগঠন আছে যারা খুব রিপ্রেজেন্টেটিভ, তাদের বোর্ডে কিন্তু আসলে খুব বড় ধরনের এন্টারপ্রেনারদেরকে দেখা যায় না, যারা খুবই অ্যাক্টিভ এন্টারপ্রেনার্স, যারা করার ক্ষমতা রাখে তাদেরকে দেখা যায় না। কিন্তু গভর্নমেন্ট সিস্টেমিক্যালি যোগাযোগ করতে হলে কিন্তু এফবিসিসি এর মাধ্যমে যেতে হয়, ডিসিসি এর মাধ্যমে যেতে হয়। এই যে গ্যাপটা, এই গ্যাপটা দূর করার জন্য বিকল্প কোনো ফোরাম হতে পারে যারা খুব বড় ইনভেস্টর বাংলাদেশে আছে? বিকল্প মানে এটাকে বাদ দিয়ে না বা এটাকে বাতিল করে না, আর একটু অ্যাক্টিভ সুযোগ করার দেখেন, জন্য। আমাদের দেশে বিকেএমইএ, বিজিএমইএ, বিটিএমএ, এফবিসিসিআই, ঢাকা চেম্বার, আর কত ফোরাম হবে? অলরেডি আমার মনে হয় যথেষ্ট ফোরাম আছে, এই অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন। তো হ্যাঁ, কাজ করার যদি মানসিকতা থাকে, আমি মনে করি যে কোনো ফোরাম থেকে কাজ করা যেতে পারে। হয়তো সবাই সৎ সাহসিকতার সহিত কিছু বলতে পারে না বা এগোতে পারে না। কেন এই ঘাটতিটা কেন? মানে এটা কি যে কোনো হ্যারাসমেন্ট হতে পারে বা কোনো ধরনের প্রতিবন্ধকতা আসবে, এই ভয়টা, নাকি আসলে? আমি মনে করি বা সত্য কথা বলতে কোনো সমস্যা নেই। সরকারও, আমি বর্তমান সরকার আমি মনে করি যে এনকারেজ করে, কিন্তু এটা কেমন জানি একটা মাইন্ডসেট রয়ে গেছে, এই মাইন্ডসেটের একটা সমস্যা। কিন্তু আপনাদের তো প্রচুর রিপ্রেজেন্টেটিভ এখন, মানে আপনার ইয়েতে আছে, বিজনেস কমিউনিটি এখন আমার মনে হয় সবচেয়ে বড় রিপ্রেজেন্টেশনই কিন্তু বিজনেস কমিউনিটিতে, সংসদে। আপনি যদি গার্মেন্টস সেক্টরের কথা বলেন, প্রায় 30 জনের উপরে এমপি আছে, সরাসরি তারা প্রতিদিন গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত। আপনি যদি টেক্সটাইলসের কথা বলেন বা অন্যান্য সেক্টর থেকে বলেন, যে মোর দেন হাফ অফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্টস আর ফ্রম বিজনেস কমিউনিটি। তারপরও যোগাযোগটা হচ্ছে না কেন? তাহলে কি তারা তাদের কথাগুলো বলতে পারছে না? মানে দেশের জন্যই, দেশের উন্নয়নের জন্য বলতে পারছে না? কিভাবে বলা উচিত? আপনার সাজেশন হতে পারে তাদের প্রতি। তারা তো যে কোনো বক্তব্য রাখতে পারেন, তারা ফাইন্যান্স মিনিস্টারের কাছেও যেতে পারেন, তারা আপনার এজেন্ডাও আনতে পারেন। তো তারা নিশ্চয়ই তাদের কোনো সমস্যা হচ্ছে না আমি ধরে নিচ্ছি বলে তারা কিছু হয়তো চুপচাপ আছে। মানে তাহলে ব্যক্তি সমস্যার গিয়ে বাইরেও তো ইন্ডাস্ট্রি দেখার ব্যাপার আছে, কারণ এটা তো এমপ্লয়মেন্টসের ব্যাপার আছে, কান্ট্রির জন্য ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপার আছে। তারপরে এদের সাথে যে ককাস যোগাযোগটা কি হচ্ছে, বিটিএম এর, বিকেএমএ বা বিসিসিআই যে রেগুলারলি বসা, মানে একটা দুর্ভাগ্য যে আমরা হঠাৎ করে কোনো ডায়ালগ ছাড়া একটা এসআরও পেয়ে যাচ্ছি, একটা পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ট্যাক্সের চেঞ্জ হয়ে যাচ্ছে, অথচ আপনার একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের সাথে একটা ডায়ালগ তো অন্তত হওয়া উচিত। তো এটা আমাদের দেশের দুর্ভাগ্য যে অ্যাসোসিয়েশন থাকা সত্ত্বেও ওদেরকে ইনভলভ করা হয় না আর কি। হ্যাঁ, মানে এটা খুবই, আপনি যেটা বললেন এটা বাংলাদেশের একটা ক্রনিক প্রবলেম। এসআরও, আপনি যখন এসআরওটা হয়ে যায় তখন আপনি প্রেস কনফারেন্স করতে আসেন। সাধারণত মানে ডেভেলপিং কান্ট্রিতে পাবলিক মাইন্ড অনেক সময় একটু আপনাদের প্রতি ক্রিটিক্যাল থাকবে, যে ওরা ওদের স্বার্থের জন্য এসছে। এর আগেই যে ব্যাপারটাকে ডায়ালগে নিয়ে আসা, এটা কিন্তু বছরের বছর আপনারা চাচ্ছেন। কি ধরনের ডায়ালগ হতে পারে? যেমন কোন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আমাদের সাথে ডায়ালগ করে আমরা এটার প্রোজ এন্ড কন ডিসকাস করতে পারি, এটা কি সঠিক হবে না, এটা একটা সুযোগ দেওয়া হলো আমাদেরকে। আমাদের কথা শুনতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা সুযোগ করে দেওয়া যে হ্যাঁ এটাতে কি হতে পারে। যেমন আমরা যখন আমাদের সেক্টর নিয়ে ইনভলভ, উই আর লাইকলি টু নো মোর দ্যান আদার্স, আমাদের ব্যাপারে আমরা একটু সচেতন বেশি থাকবো। তো সেই ক্ষেত্রে ধরেন কিছু একটা ডিউটি চেঞ্জ হয়ে গেল, এটার ইম্প্যাক্ট কি হতে পারে, এটা দিকে কি হতে পারে, এগুলো আমরা প্রায়র টু ডিসিশন মেকিং আলোচনা করতে পারি। তো দুর্ভাগ্যজনক যে আমাদের সব সেক্টরেই সিদ্ধান্ত হয়ে যায় আগে, পরে ডায়ালগটা হয় আর কি। আচ্ছা, মানে এই ব্যাপারটা আগে খেয়াল থাকে না আমাদের। জি, আমরা কিভাবে এই বিষয়টাকে আরেকটু স্মুথ করতে পারি? আমার কাছে মনে হয় যে আপনার চিন্তা থেকে, আপনার এই যে বাজেটের আগে আমি মনে করি প্রতিটি অ্যাসোসিয়েশনকে একটা প্রপার হিয়ারিং দেওয়া উচিত, তাদের বক্তব্য লিখিত আকারে না হয় এবং কতটুকু ওটা অ্যাসেস করা হয় সেটা ওনারাই বলতে পারবেন। রাসেল, আমরা আসলে ইনভেস্টমেন্ট এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো, এবং আরেকটা বিষয় আমরা আজকে আলোচনা করতে চাই, যেটা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টর। ইউ হ্যাভ বিজনেস ইন রিয়েল এস্টেট সেক্টর, আপনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন আবাসন খাতের। এই বিষয়ে আমরা কথা বলবো, তবে একটি বিরতি নিয়ে আসছে। সেই সংলাপে আমরা কোনো বিষয়ের গভীরে যেতে চাই, আপনাদেরকে বলেছি আমরা আজকে আমরা একটা বিষয়ের গভীরে যেতে চাই। আবাসন খাত কেমন আছে, কোথায় যাচ্ছে আবাসন খাত, আর সে বিষয়ে আমাদের সাথে কথা বলতে আছেন শওকত আজিজ রাসেল। তিনি আম্বার গ্রুপের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর, আর তিনি
রিহাবের এক্সিকিউটিভ কমিটি মেম্বার। তবে তার সাথে যাওয়ার আগে আমরা শুনে নিই আরও কয়েকজনের কাছে এই সেক্টরের অবস্থা সম্পর্কে। চলতি বছর জানুয়ারিতে আবাসন খাত ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব সরকারকে দেয়া এক তথ্যে জানায় এ খাতে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা 22,572, যার মূল্য প্রায় 21,500 কোটি টাকা। ঢাকায় জমির অস্বাভাবিক মূল্য উল্লেখ করে ব্যবসায়ীরা স্বীকার করেছেন এতে তাদের ভূমিকার কথা। তবে এখন জমির মালিক চাইলেও আবাসন ব্যবসায়ীরা যথেচ্ছ মূল্য দিচ্ছে না বলে জানাচ্ছেন তারা। ডেভেলপাররাও কিন্তু ল্যান্ডের অফার কমিয়ে দিয়েছে। একটা সময় ছিল ডেভেলপাররা 50-50, 1 কোটি, 2 কোটি, 4 কোটি ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য ল্যান্ড অফার করতো। সেই অফারটা ধীরে ধীরে কিন্তু আবারও 40% দিকে চলে আসছে। এটা বায়ারদের জন্য একটা সুখবর আমি মনে করি। এছাড়া সম্প্রতি এখানে পরিস্থিতির উন্নতি দেখতে পাচ্ছেন খাত সংশ্লিষ্টরা। বিদ্যুৎ ও গ্যাসের নতুন সংযোগ দেওয়ার সরকারি সিদ্ধান্তে আবার ফ্ল্যাট কিনতে আগ্রহী হচ্ছেন ক্রেতারা। গ্যাস বিদ্যুতের একটা অসুবিধা ছিল, গ্যাস বিদ্যুৎ এখন পাওয়া যাচ্ছে, এটারও একটা এফেক্ট আসবে আগামীতে, যে মার্কেট আর একটু ভালো হবে এবং অন্যান্য জায়গাগুলো আমাদের ভালো পরিস্থিতি হচ্ছে এবং দেশও এখন একটা স্থিতির পরিবেশ বজায় আছে। অর্থনীতি বিশ্লেষকদের মতে এ খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যই সবচেয়ে বড় সমস্যা। তা কমিয়ে ক্রেতাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে পারলে আবাসন খাতে স্থিতিশীলতা ফিরে আসবে। একটা বড় কোম্পানি একটা অ্যাপার্টমেন্ট ডেভেলপ করছে, 20টা 25টা অ্যাপার্টমেন্ট হবে, 30টা অ্যাপার্টমেন্ট হবে। ওইসব কোম্পানি তা আমাদের 5-6টা বুক করে ফেলে দিল। সেই কোম্পানির তারা যেই দামে বুক করছে কিন্তু তারা বিক্রি করছে প্রতি স্কোয়ার ফিটে আবার তার সাথে একটা প্রফিট লোড করে দিয়ে অ্যাবসলিউটলি ডুইং নাথিং। এইভাবে তো জায়গার দাম বেড়েছে। যদি দামটা কম হতো কিংবা যদি এটার সুদের হার কম হতো তাহলে দাম লোকজনের মধ্যে এই কেনার স্পৃহাটা আরও বাড়ত। রিহাবের তথ্য মতে গত 20 বছরে ডেভেলপার কোম্পানিগুলো সারা দেশে 1 লাখ অ্যাপার্টমেন্ট ইউনিট সরবরাহ করেছে। মোট দেশজ উৎপাদনের 12-15% আসে এই আবাসন খাত থেকে। নাজিব নিয়াজ, 71, ঢাকা। প্রিয় দর্শক, আমরা আরও দুজন ব্যবসায়ীরা এই খাতে, তাদের কাছে শুনলাম এটার বেশ কিছু ক্রিটিক্যাল অ্যানালিসিস, মানে আচরণ যেখানে করছে, এই মার্কেট কী ধরনের বিহেভ করছে, যেখানে জমির দাম কমছে কিন্তু আবার যে স্থিতিশীলতা আছে এক ধরনের প্রাইসের ক্ষেত্রে। আরেকজন ব্যাংকাররা কিন্তু সবসময় ফলো করেন ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, কী ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে ইন্ডাস্ট্রিতে। একজন ব্যাংকারও এটা বিশ্লেষণ করলেন। আমরা শুনি এই বিষয়টাতে যারা রাসেল কি বলেন। যারা শওকত আজিজ রাসেল, এই যে যারা প্রবাল যেটা বললেন যে জমির দামের ক্ষেত্রে এক ধরনের ভিন্ন আচরণ লক্ষ্য করা যায়, শুধু হু করে বাড়তো এখন কমছে। এই যে পশ ল্যান্ডস ইন দ্য সিটি, বিশেষ করে বাড়িধারা বলি বা গুলশান বলি, যেগুলোর প্রাইস আমরা শুনতাম যে টোকিও উঠছেও ছাড়িয়ে যাচ্ছে, আপনাদের অবজারভেশন কি সেটা? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ব্যাপার। এখানে এটা মার্কেট ড্রিভেন, এটা কারো ব্যক্তিগত কোনো হস্তক্ষেপ এখানে নেই। তবে হ্যাঁ, মার্কেটে যে ধস নামার যে ব্যাপারটা, সেটার ব্যাপারে বলতে পারি যে অলরেডি লক্ষাধিক অ্যাপার্টমেন্ট আনসোল্ড, তারপরে অনেক কিছু আছে। যেহেতু আমাদের শোতে আজকে একজন ব্যাংকার এসছে, সেক্ষেত্রে বলতে পারি এখানে ব্যাংকেরও কিছু ভূমিকা আছে। যেমন ধরেন আপনারা আমাদের দেশে কৃষি খাতে ব্যাংকের একটা পলিসি আছে যে ব্যাংকের পেইড আপ ক্যাপিটালের 10% আপনাকে ফাইন্যান্স করতে হবে কৃষি খাতে। এরকম যদি কোনো একটা পলিসি আসে যে আপনার ব্যাংকের পেইড আপ ক্যাপিটালের 5% অথবা 10% একটা অবশ্যই আপনাকে আবাসিক বাসস্থানে ফাইন্যান্স করতে হবে। আচ্ছা, এরকম কোনো কমিটমেন্ট যদি গভর্নমেন্টের সাইড থেকে আসে বা ডাইরেক্টিভ আসে, তাহলে আমি মনে করি সেক্টরটা আরেকটু ভাইব্রেন্ট হবে। এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন মনে করেন আমি কালো টাকা সাদা টাকা বলবো না, যে অর্থের উৎস আপনি বিভিন্ন দেশে ধরেন 2.5% রেজিস্ট্রেশন ফি দিলে নো কোয়েশ্চেন আস্কড। আমাদের দেশে এই ব্যাপারগুলো অনেক জটিল। প্রাইস একটা, বিক্রি হচ্ছে আন্ডার রেটে। এটার ইফেক্ট কিন্তু শুরু করে একদম বায়ার থেকে শুরু করে সেলার হতে কনস্ট্রাকশন সবখানে গিয়ে এটা মিসম্যাচ হয়ে আছে। আচ্ছা, তো এইগুলোতে যদি সামঞ্জস্যতা আনা যায় বা পলিসি গাইডলাইন আসে, আমরা রিহ্যাব থেকে প্রস্তাব করছি, আমি ওটা নিয়ে কাজ করছি। আশা করি এগুলো যদি ডিসিপ্লিন আনা যায়, আর মানে টাকা মানুষের কাছে আছে কিন্তু এটা যদি সার্কুলেশনে আনা যায়, তাহলে ইকোনমি ভাইব্রেন্ট হবে। ভেরি ইন্টারেস্টিং প্রপোজাল। আপনি যেটা বলছিলেন যে পেইড আপ ক্যাপিটালের একটা অংশ আবাসন খাতে বিনিয়োগ করার জন্য বাধ্যবাধকতা এবং এটা প্রয়োজনও, কারণ মধ্যবিত্ত বলছে তা আমাদের অর্থায়ন অনেক হাই
ইন্টারেস্ট রেট। কিন্তু আপনাদের ব্যাংকার যারা, আপনিও এক ব্যাংকের সাথে আছেন, একজন ব্যাংকার কথা বলেন, ব্যাংকারের বিরুদ্ধে আমরা কিছুদিন আগে একটা অভিযোগ শুনেছি যে বাংলাদেশ ব্যাংকের একটা লো কস্ট স্কিম ছিল ফাইন্যান্স, এটা ব্যাংকাররা খুবই অনীহ, মানে এত কম সুদে দিতে চান না তারা, এটা কেন? না, এখন আমাদের মনে করেন ইউ পাস 7% আছে, যে ফরেন এলসি, ইডিএফ ফান্ড সেটা 2% অথবা 2.5% আছে, ব্যাংকাররা করছে। আমার জানা মতো এমন কিছু নেই। এখন কস্ট অফ ফান্ড বেড়ে গেলে হয়তো ব্যাংকাররা কিছু করতে পারে না আর কি। তারপরও নিশ্চয়ই কিছু সমস্যা আছে, মানে অপারেশন বাস্তব অভিজ্ঞতা দেখে আপনি নিশ্চয়ই বিষয়গুলো দেখেছেন, মানে রিয়েল এস্টেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ঝুঁকিগুলো কোথায় ব্যাংকের? ব্যাংকের তেমন কোনো ঝুঁকি নেই। যেমন মনে করেন ব্যাংকে তো একটা হিসাব করেই টাকাটা লেন্ড করে, যে ইকুইটি কত, ডেট কত রেশিও, যদি কোনো ইফ দ্য প্রজেক্ট কলাপসেস, ব্যাংক তার টাকা কিন্তু রিকভার করতে পারে, কারণ ব্যাংক আলটিমেটলি টাইটেল হোল্ডার ব্যাংকই থাকে। তো হয়তো এগুলোতে ডিসিপ্লিন আসেনি আমাদের দেশে, আস্তে আস্তে অ্যাডহক বেসিসে চলছে, এগুলো ঠিক হয়ে যাবে। গভর্নমেন্ট ব্যাংক কিন্তু এখানে ফেল করেছে। আমরা ব্যাংক যদি বলি যে এই আপনার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, তাদের এখন টাকাই নেই দেওয়ার মতো, হ্যাঁ, বা কিন্তু ওইদিকে আবার ডিবিএইচ এর মতো একটা প্রাইভেট অর্গানাইজেশন ভালো করছে, এটা কেন করছে? প্রাইভেট সবসময় বেটার করে, এটাই দেখা গেছে। যেমন আপনি রিয়েল এস্টেটে দেখেন, সরকারি যেসব রাজুকের যেসব প্রজেক্ট আছে সেগুলা 7 থেকে 15 বছর লেগে যায় হ্যান্ড ওভার করতে, সেখানে প্রাইভেট 2-3 বছরে হ্যান্ড ওভার করে দিচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয় যে রাজুক একটা আপনার ওই যে কি মূল্য জানি বলে এটাকে, যে মূল্যে অধিকরণ করে আর কি, সেটা হচ্ছে আপনার খুবই কম। আর প্রাইভেটে যারা অধিকরণ মানে কিনছে তারা 5 থেকে 10 গুণ মোজা ভ্যালুতে করছে সরকার, আর আমরা করছি কি 5 থেকে 10 গুণ বেশি মার্কেট রেটে। তো সেক্ষেত্রে তারপরও আমাদের হ্যান্ডওভারটা বেটার। আমরা এই বিষয়টা আপনার কাছে আসবো, তবে আরেকটা বিরতি নিতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আমরা কথা বলছি শওকত আজিজ রাসেলের সাথে, উনি রিহাবের এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং আম্বার গ্রুপের চেয়ারম্যান। আবাসন খাতের অভিজ্ঞতার জন্য তিনি বিস্তারিত বলতে পারছেন আমাদের সাথে। আমরা তার কাছে আবার আসবো আরেকটি বিরতির পর। প্রিয় দর্শক, ফিরে এলাম অর্থ সংলাপে। আমাদের সাথে আছেন শওকত আজিজ রাসেল, তিনি আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বার রিহ্যাব। তার কাছে যেটা শুনছি আমরা, যে আবাসন খাতের বিস্তারিত গভীরের কোনো বিষয় আমরা জানতে চাই, আমরা আবার যাচ্ছি তার কাছে। জনাব রাসেল, আপনি বিরতির আগে যে বিষয়টা ছিলেন যে জমির প্রাইস ঢাকাতে, আপনার কি মনে হয় যে এটা কমবে উইদিন নেক্সট কাপল অফ ইয়ার্স? যেই অস্বাভাবিক বৃদ্ধি ছিল, আপনার কমবে কিছু গ্যারান্টি সহিত বলা যায় না, কারণ আমাদের দেশে তো জমির একটা স্কারসিটি আছে, শর্টেজ আছে। হ্যাঁ, একটা স্থিতিশীল জায়গায় থাকবে কিছুদিন, সেটা আশা করতে পারি আর কি। জমির দাম সাধারণত বেড়েই যায় আর কি, কমতে খুব একটা দেখি না। আপনাদের আমি রিহাবের ক্ষেত্রে দুইটা অভিযোগের কথা বলবো, কারণ আমাদের নিউজে আসে সেটা প্রায়। আপনাদের অনেকেই বলে যে রিহাব আসলে উচ্চ মধ্যবিত্তের জন্য কাজ করে, তাদের যে প্রাইস রেঞ্জ, বেশিরভাগ মেম্বার্স উচ্চ মধ্যবিত্তের জন্য কাজ করে। আরেকটা অভিযোগ আপনাদের হচ্ছে যে রিহাব একটা বিষয়ে অ্যাকশন নেয় না, সেটা হচ্ছে যে অনেক কোম্পানি হয়তো রিহাব সদস্য এই যে ফ্ল্যাট কিনে তারপরে অ্যাপার্টমেন্ট কিনে সময় মতো ডেলিভারি না দেওয়া, বা অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকে যে তারা এটা দেয়ই না, বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। হয়তো আপনাদের কাছে অভিযোগ যায়, অভিযোগগুলো ডিল করেন আপনারা। এই সমস্যাটার আসলে স্থায়ী সমাধান কিভাবে হতে পারে? আমাদের এই প্রথমবারের মতো রিহাবে আমরা কিছু পলিসি করতে যাচ্ছি, যেখানে আপনি ডিফাইন করা থাকবে যে একটা ডেভেলপার কিভাবে ডেভেলপ করবে, কিভাবে হ্যান্ড ওভার করবে, একটা বায়ার কি কি জিনিস দেখে কিনবে, আচ্ছা, তারপরে যদি কোনো কারণে প্রজেক্টটা ডেলিভারি না হয় কি কি ধরনের তার সিকিউরিটি সে এনশিওর করবে, এই সব পলিসিগুলো আমরা কিন্তু এবার তুলে নিয়ে আসছি। আচ্ছা, তারপরে কমন সার্ভিস চার্জ কি হবে, কি রেশিওতে হবে, আগে কিন্তু এগুলো কোনো গাইডলাইন ছিল না। আচ্ছা, আমাদের একটা আরবিট্রেশন কমিটি ছিল, যদি কোনোখানে ঝামেলা লেগে যায় তাহলে, কিন্তু ঝামেলা লাগার আগেই আমাদের এই জিনিসগুলো করা উচিত ছিল যাতে ঝামেলা না লাগে। তো আমরা এটা এখন করতে যাচ্ছি। ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় যে এই বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বাংলাদেশে বেসরকারি আবাসন খাত প্রবৃদ্ধি সরকারের করা উচিত ছিল, কিন্তু আপনারা করছেন। খুব সুখবর। আমরা আশা করবো যে যত তাড়াতাড়ি এটা বাস্তবায়ন হবে ততই সুবিধা হবে বাংলাদেশের যারা গ্রাহক, আবাসন গ্রাহক। এখন একটা ব্যাপার আছে, সীমাবদ্ধতা আছে জমির প্রাইস সহ, আর কস্ট ফ্যাক্টরস আছে বিভিন্ন। কি পলিসিস এবং কি ধরনের ফ্যাসিলিটিস সাপোর্টেড হলে আপনারা মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট তৈরি করতে পারবেন, অ্যাপার্টমেন্ট তৈরি করতে পারবেন? এখন ধরেন আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে জমি কেনার, কিন্তু আমার মনে হয় আমাদের এত ছোট্ট একটা দেশে
এই জমির ফ্যাসিনেশন থেকে বেরিয়ে এসে অ্যাপার্টমেন্ট মুখী হওয়া উচিত, মেগা প্রজেক্টে যাওয়া উচিত। যেরকম ধরেন মালয়েশিয়ানরা এখন অলরেডি আসছে, আপনি একটু আগে বলেছিলেন ফরেন বিনিয়োগের ব্যাপারে। তো সেরকম আপনার বড় ল্যান্ডের মধ্যে পার্ক, তারপরে গাড়ি পার্কিং, তারপরে স্পোর্টস ফ্যাসিলিটি সব রেখে মেগা প্রজেক্টে গেলে আমাদের জন্য এখন বেশি ভায়াবল হবে এবং অ্যাফোর্ডেবল হবে, ইকো ফ্রেন্ডলি, আপনার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, আপনার ফ্যাসিলিটিগুলো কমন থাকবে, যেটা আপনার এক বিঘাতে সেটা সম্ভব না। তাই মনে করি এই উদ্যোগগুলো সরকার থেকেই নিতে হবে। এই ব্যাপারগুলো কি আপনার সরকারি ল্যান্ড পাবেন নাকি সরকারের হেল্প দরকার যেখানে আপনি অ্যাকুইজিশন করে দিবেন? দেখেন, আমরা দুটা প্লটও যদি আজকে গুলশানে কিনে যদি ল্যান্ড অ্যামালগেশন করতে চাই, মানে দুটাকে একত্রীকরণ করতে চাই, এটাও অনেকদিন বন্ধ ছিল বা এখনো বন্ধ আছে। কিন্তু দুটো একত্রীকরণ করলে আপনার স্পেস বেড়ে যায়, আপনার ফ্যাসিলিটি বেড়ে যায়। আপনার যেখানে আপনার 30% থেকে 40% নষ্ট হচ্ছে লিফট, ফায়ার, বিভিন্ন জিনিসে, তো সেখানে দুটো একত্রীকরণ করলে আপনার অনেক ইউটিলিটিও বেড়ে যাচ্ছে, আপনার ফ্যাসিলিটিও বেড়ে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারগুলো আপনার যে এগুলো যদি ইন্টিগ্রেটেড হয় তাহলে কস্ট কমে যাবে? কস্ট ডেফিনেটলি কমবে। আপনি যখন 30 to 40% বেশি ইউটিলাইজেশন পাচ্ছেন, তো ওটার কস্ট তো আপনি মার্জ হবে পুরো স্কোয়ার ফিটে, আপনি তখন আরো চিপার অপশন দিতে পারবেন। এখনকার কস্ট ফ্যাক্টরগুলো কেমন? মানে আপনাদের যে সাপ্লাইজ অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস বা আলাদা সার্ভিসের যে কস্ট 2 বছর আগের তুলনায় এখন কেমন? এটা প্রাইস অনেক বেড়েছে। এটা কি বাড়তেই থাকবে? এটা তো মনে করেন একটা ইন্টারন্যাশনাল ট্রেন্ড, যেমন সিমেন্ট ক্লিংকার আমরা ইম্পোর্ট করে আনতে হয়, মানে ব্রডের কথা বললে সেটাও আপনার ইম্পোর্ট বেসড। তো এগুলো কোনোটাই লোকাল ড্রিভেন না, এগুলো ইন্টারন্যাশনাল ট্রেন্ডের সাথেই আছে। আমরা একটু কোয়ালিটির প্রশ্ন শুনতে চাই, যেহেতু এই নিরাপত্তার ব্যাপারটা সবসময় গ্রাহকরা, বিশেষ আপনাদের যারা ক্লায়েন্ট, তারা ভাবে মানে কোয়ালিটি অ্যাসপেক্টে আপনারা যেই আইটেমসগুলো সোর্স করেন বাংলাদেশ থেকে, স্টিলের কথা বলি, সিমেন্টের কথা বলো, সেগুলোর কোয়ালিটি সম্পর্কে আপনাদের কনফিডেন্স কেমন যদি ইন্টারন্যাশনাল কোয়ালিটি আমরা কম্পেয়ার করি? এখন যেসব স্টিল মিলগুলো বেরিয়েছে আমি মনে করি সেগুলাতে কোয়ালিটি সম্পূর্ণই, এবং আমাদের এখন বুয়েটের মাধ্যমে টেস্ট করারও বিভিন্ন সুযোগ হয়েছে, যেটা হয়তো আগের দিনে ছিল না। তো আমি মনে করি যে এখন কোয়ালিটিটা অত ভয়ানক কিছু না, ভয় পাওয়ার কিছু। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসি। আপনি সংক্ষিপ্তভাবে একটু যে 3টা বুলেট পয়েন্ট উত্তর দেন যে আপনাদেরকে সরকার পলিসিগতভাবে কি সাপোর্ট দিতে হবে, যে সাপোর্টটা পেলে আপনারা মধ্যবিত্তের জন্য আবাসন তৈরি করতে পারবেন সংক্ষিপ্তভাবে। আমাদেরকে যদি অধিকরণ করার জন্য সহযোগিতা করে, যেমন আমাদের কষ্ট হয় ল্যান্ড কিনে ডেভেলপ করতে, যদি সরকার অধিকরণ করার জন্য সহযোগিতা করে, আমি মনে করি আমরা খুব লো কস্টে অ্যাপার্টমেন্ট দিতে। আমরা আশা করবো যে লো কস্ট আবাসন পাবে মধ্যবিত্ত। এই প্রত্যাশা রেখে আজকে আমাদেরকে এখন শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ একাত্তরে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা শওকত আজিজ রাসেলের কাছে শুনলাম, আম্বার গ্রুপের চেয়ারম্যান এবং রিহ্যাব এক্সিকিউটিভ মেম্বার। তার যে বিশ্লেষণগুলো, এটা খুব বাস্তববাদী বিশ্লেষণ এবং খুবই পয়েন্টেড আউট যাকে বলে, এবং যেহেতু তার বাস্তব অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার আলোকে উনি ব্যাপারটা দেখেছেন। হয়তো উনি নিশ্চয়ই ওনার সেক্টরের স্বার্থের কথা ভেবেছেন, আবার মধ্যবিত্তকে কীভাবে দেওয়া যাবে সেই কথাটাও বলেছেন। আমরা আশা করব যে সরকার এই বিষয়গুলো ভাববে, পলিসি মেকার এই বিষয়গুলো ভাববে, মধ্যবিত্তের আবাসনের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কার্যকরভাবে বাস্তবায়ন হবে। এই প্রত্যাশা নিয়ে আজকে এখনই বিদায় নিতে হচ্ছে। কাল আসবো নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।